দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন আপনারা? আপনি কাউকে সন্দেহ করছেন? সন্দেহ নয়, আমার পুরো বিশ্বাস যা কিছু করেছে বিরাজই করেছে। দেখো, যদি তুমি না করো না খুব খারাপ হবে অদিতি। তুমি আইডিয়াও করতে পারবে না যে আমি কত নিচে নামতে পারি। বুঝতে পারলে তুমি? হ্যাঁ, বুঝতে বিরাজ, পারলে? লিভ মি। বিরাজ, আমি what are you তোমাকে doing? Leave me. দেখো, আমি জানি যে আজকালকার অফিসার নিজেদের বাবা মার শাসনকেও নিজেদের সম্মানহানি মনে করে, কিন্তু জানো, আমি আমার দায়িত্ব পালন করতে গিয়ে তোমাকে এই কথাটাই বলতে যা চাই কিছু যে বলার সব জেলে গিয়েই বলবেন। আমি আপনার ছেলেকে অ্যারেস্ট করতে এসেছি। কিন্তু কেন? ও একটা মেয়ে অদিতি সিনহার ওপর প্রাণঘাতী হামলা করেছে। ইউ আর আন্ডার অ্যারেস্ট। এখন তো এই বড়লোক ছেলেটার জীবন বরবাদ হলো, পচে মরবে ও জেলে। রাইট কেডে? হ্যাঁ মিলি, তুমি ঠিকই বলছো, কিন্তু আমি অন্য কিছু ভাবছিলাম। এখানে এই হনুমানের পুত্ররা নিজের বাবার ধন সম্পত্তির উপর ভিত্তি করে এসব করছে, আর ওখানে কাশ্মীরে বন্যার কারণে এতগুলো গরিব লোকের বাড়িঘর নষ্ট হয়ে গিয়েছে, খাওয়ার জন্য কিছু নেই। তাদের জন্য কিছু করা উচিত। এক দুজন তো ঠিক আছে, কিন্তু এতজনকে হেল্প করার জন্য কোটি কোটি টাকা লাগবে। একসঙ্গে করতে হবে। স্যার, আমি কিছু বলতে চাই। হ্যাঁ, বসুন। বলুন, কি হয়েছে? ইন্সপেক্টর বাবু, আমি আমার বয়ান ফিরিয়ে নিতে চাই। ও অ্যাকচুয়ালি আমি বিরাজকে আমার উপর হামলা করতে দেখিনি। সাদা গাড়ি ছিল স্যার, যে কেউ হতে পারে। দেখুন, আপনি কাউকে ভয় পেয়ে নিজের বয়ান বদলে দেবেন না, প্লিজ। স্যার, আমি কারো চাপে প্রভাবিত হইনি। আমি শিওর না হয়ে এইভাবে কারোর জীবন নষ্ট করতে পারি না। আপনি অন্য কারোর উপর সন্দেহ করেন? না স্যার, আপাতত কারোর উপরেই সন্দেহ নেই, কিন্তু একটা রিকোয়েস্ট আছে স্যার। আপনি প্লিজ বিরাজকে ছেড়ে দিন। আমি যাচ্ছি স্যার। অদিতি দেবী, আপনি কি কারো চাপে পড়ে আপনার স্টেটমেন্ট বদলেছেন? Excuse me? অদিতি দেবী শুনুন, শোনা যাচ্ছে যে বিরাজের বাবা আপনাকে 5 কোটি টাকা দিয়েছে কেসটা তুলে নেওয়ার জন্য। এই ব্যাপারে আপনি কি আমি বলতে চান? কিচ্ছু বলতে চাই না, প্লিজ আমায় যেতে দিন। সবাই এটা জানতে চায় যে আপনি এরকম ক্রিমিনালকে কি করে ছেড়ে দিচ্ছেন, শুধু ওর কাছে টাকা আর ক্ষমতা আছে এই জন্য? দেখলেন আপনারা, অদিতির বয়ান বদলানোয় বিরাজ ছাড়া পেয়ে গেল। আমার তো প্রথম থেকেই সন্দেহ ছিল, পয়সাওয়ালা ছেলে পয়সা খাইয়েই বাড়ি চলে আসবে। অদিতিরও ভুল ছিল, টাকা নিয়েও নিজে সাক্ষ্য বদলানো উচিত হয়নি। মেয়েটারও পয়সার জন্য এরম করা উচিত হয়নি। এর ফল কিন্তু ভালো হবে না, দেখে নিও। স্যার, টাকার কথায় মনে পড়লো, রিহ্যাবিলিটেশন ফান্ডে কত টাকা জোগাড় হয়েছে? খুব একটা বেশি নয় বরুণ। খুবই দুঃখের বিষয় এটা, যে মানুষের কাছে বিনোদনের জন্য পয়সা রয়েছে, কিন্তু অন্যকে সাহায্য করার জন্য রয়েছে শুধু অজুহাত। এইমাত্র খবর পাওয়া গেল, কালকে রাতে অদিতি সিনহার উপর এক বিষাক্ত গ্যাস রেসিন দিয়ে হামলা করা হয়েছে। আইসিইউতে উনি প্রাণ হারান। রেসিন এমন একটা গ্যাস যা শরীরের ভেতর গিয়ে মানুষের শ্বাস নেওয়ার শক্তিকে নষ্ট করে ফেলে, আর এই কারণে পুলিশ আরও একবার বিরাজ শাহকে গ্রেপ্তার করেছে। সন্দেহ যে উনি অদিতির ওপর রেসিন ছুঁড়েছেন, যাতে উনি প্রাণ হারান। ক্ষমতা আর টাকার জোরে এই ইন্ডাস্ট্রিয়ালিস্টের ছেলে
নিজেকে আইনের ঊর্ধ্বে মনে করতেন, কিন্তু এখন বিরাজের মতো বড় লোকের ছেলেদের জন্য এখন দেশের প্রত্যেক মেয়েরাই নিজেদেরকে অসুরক্ষিত মনে করছে। ওই রাক্ষসটাকে ছাড়াই উচিত হয়নি। যদি ওকে না ছাড়া হতো তাহলে অদিতির প্রাণটাও যেত না। এতে আমার ছেলের কোনো দোষ নেই। তোমাকে কে ভেতরে আসতে দিল? মাদারের বাবা? হ্যাঁ, যাও, চলে যাও। মিস্টার পাঠক, আমি আপনার সাথে। কি মিস্টার পাচক? হ্যাঁ, তোমার তো মিস্টার পাচকের সামনে দাঁড়ানোর কোনো যোগ্যতাই নেই। যদি তুমি ভেবে থাকো যে কেডি তোমার খুনি ছেলেটাকে বাঁচাবে, তাহলে ভুল ভেবেছো। বিলি, বিলি, রিল্যাক্স। আসুন আসুন, আপনি এখানে বসুন। বলুন, বসুন। দেখুন, আমি কোনো কিছু চিন্তা করে আসিনি। তাহলে কিভাবে এসেছেন? মিস্টার পাঠক, আপনাকে এই 20 কোটির চেকটা দিচ্ছি। কেডি, নিও না এই চেকটা। ও তোমাকে ঘুষ দিতে চাইছে। বিলি, না, আমি প্রতি বছর চ্যারিটিতে কোটি কোটি টাকা খরচ করি। এটা কাশ্মীরের ফ্লাডের রিলিফ ফান্ডের জন্য। কিন্তু এতগুলো টাকা আপনি আমায় কেন দিচ্ছেন? কেডি, ও খুব ধান্দাবাজ। ও চাইছে যে তুমি ওর মার্ডারের ছেলের কেসটা লড়ো। হ্যাঁ স্যার, এরকম লোকেদের মনে হয় যে নিজের টাকার পাওয়ারে ওরা পৃথিবীতে সবকিছু করতে পারে। বলুন, রিল্যাক্স। আমাদের সংস্কৃতি এটা আমাদের শেখায় যে অতিথি শয়তান হলেও সে ভগবান সমান হয়। হ্যাঁ মিস্টার ঝা, বলুন আপনি কি বলতে চান? আমার ছেলে খুনি নয়, প্রেসের চাপে ওকে গ্রেপ্তার করা হয়েছে। আমি শুধু এটা চাই যে আপনার মতো একজন বড় উকিল আমার ছেলের কেসটা লড়ুক। আর আপনার যদি কোথাও সন্দেহ থেকে থাকে যে আমার ছেলে একজন অপরাধী, তাহলে আপনি সঙ্গে সঙ্গে কেস ছেড়ে দেবেন। না কেডি, ওর ছেলে কেসটা তুমি একদম নেবে না, তাহলে কিন্তু আমি রিজাইন করব। $20 কোটি টাকা, এর সাহায্যে অনেকগুলো মানুষকে বাঁচানো সম্ভব হবে। আমি একটা কাজ করছি ঝা বাবু, আমি আপনার এই চেকটা রেখে দিচ্ছি। যদি আমার মনে হয় যে আপনার ছেলের কথা কোনো রকম সত্যতা রয়েছে, তো আমি আপনার ছেলের কেসটা লড়ব। এক ঢিলে দুই পাখি, একজন নির্দোষ সে রেহাই পেয়ে যাবে, আর লক্ষ লক্ষ মানুষের জীবন বেঁচে যাবে। থ্যাংক ইউ ভেরি মাচ। স্যার, আমি পুলিশকে বলেছি যে আমি রেজিন ছড়িনি। ওই রাতে আমি স্পোর্টস ক্লাবে ছিলাম। কোন স্পোর্টস ক্লাবে ছিলেন? ভিনিকল স্পোর্টস ক্লাব ব্যান্দাতে। আপনি চাইলে ওখানে গিয়ে এনকোয়ারি করতে পারেন। ইওনার পিনাকল স্পোর্টস ক্লাব, যেটা বান্দ্রায় অবস্থিত, এটা ওখানকার ভিজিটার্স বুকের একটা কপি। এর মধ্যে ইওনার 22শে সেপ্টেম্বর রাত 8:30টার সময় আমার মক্কেল বিরাজ শাহর এন্ট্রি লেখা রয়েছে। যদি উনি 22শে সেপ্টেম্বর 8:30টার সময় বান্দ্রায় থাকেন, আর ফরেন্সিক্স রিপোর্ট অনুযায়ী হত্যাটা রাত 9টার সময় হয়েছিল মালাডে, তো ওনার মালাডে থাকাটার কোনো সম্ভাবনা নেই। রহস্য, ইওর অনার, রহস্য 1, রহস্য 2, রহস্য 3, না রহস্য 0? যাই হোক ইওর অনার, কিন্তু এই কেসে কোনো রহস্য নেই। ইটস এ ভেরি ওপেন কেস। এনার মক্কেল মিস্টার বিরাজের বাবা মিস্টার রমেশ শাহ পিনাকল স্পোর্টস ক্লাবের 40%-এর পার্টনার। যার বাবা কোনো ক্লাবের 40%-এর পার্টনার, সে তো ক্লাবে যে কোনো মুহূর্তে যাওয়া আসা করতে পারে। আর সেটাই করেছিলেন মিস্টার বিরাজ। উনি প্রথমে অদিতির উপর রেজিন অ্যাটাক করলেন, একটা এমন পদার্থ যেটা মানুষের রেসপিরেটরি সিস্টেমকে আটকে দেয় আর মানুষকে মেরে দেয়। আর তারপর উনি চুপচাপ নিজের ক্লাবে গেলেন, রেজিস্টারে সাইন করলেন আর এন্ট্রি নিয়ে নিলেন। স্যার, আপনার এন্ট্রি করার কি দরকার? দরকার আছে। স্যার, 9:42 হয়েছে, 8:42 না। যা লেখা আছে সেটাই ঠিক। ঠিক আছে? ওকে স্যার। অর্ডার, অর্ডার, সাইলেন্স ইন দ্য কোর্ট। এটা শুধুমাত্র আপনার কল্পনা মিস্টার কাপুর, বাস্তবে এরকমটা কিছুই হয়নি। কেননা
ওই ক্লাবের নিরাপত্তা রক্ষী পুলিশকে যে বক্তব্যটা পেশ করেছে তার মধ্যে এরকম কিচ্ছু লেখা নেই। ইওর অনার, বহু ফিল্মে দেখেছি আমরা এটা। লোভ আর ভয় এর জন্য বহু গরিব মানুষ অসহায় হয়ে যায়। এনারা টাকা দিয়ে ওই গরিব মানুষটার মুখ বন্ধ করে দিয়েছিলেন হয়তো, যেটা প্রথমবার অদিতির সঙ্গে করা হয়েছিল। কাপুরবাবু, আপনার নিজের এই মন গড়া গল্পগুলো আপনাকে একটা অন্য দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। ইওর বাস্তবে অদিতি শাহ পরিবারের সঙ্গে বিরাজকে রেহাই করানোর জন্য কোন রকম চুক্তি করেনি। এটা একটা শুধুই মন গড়া গল্প। এগুলো শুধু কথা নয় পাঠক বাবু, এগুলো ঘটনা। প্রথমবারও বিরাজ নিজে অদিতির উপরে অ্যাটাক করে, কিন্তু সেই সময় ওর গাড়ির নাম্বার কেউ নোট করতে পারেনি। কিন্তু এইবার যে অটোর সাহায্যে অদিতির উপর অ্যাটাক করা হয় তার নাম্বার নোট করা হয়েছিল মিলর্ড। সেই অটোর নাম্বার ছিল MH037684, আর সেই অটোটা দয়াশঙ্কর বলে একজন লোকের নামে রেজিস্টার করা রয়েছে। সেই অ্যাটাকের পর থেকে না সেই অটোটার খোঁজ রয়েছে না সেই দয়াশঙ্করের। মনে হচ্ছে টাকা পয়সা দিয়ে উনি ওই দয়াশঙ্করকে গ্রামে পাঠিয়ে দিয়েছেন, কারণ ওই অটোওয়ালাই বিরাজকে অদিতির উপর রেজিন ছুটতে দেখেছিল ইওর অনার। ইওর অনার, যদি এক মুহূর্তের জন্য মেনে নেওয়া যায় যে কাপুরবাবুর বক্তব্যে একটু কিছু হলেও সত্যি রয়েছে, এটা কি করে মেনে নেই যে ওই রিক্সাতে বিরাজই ছিল? এই বিষয়টার তো কোনো প্রমাণ নেই। শুধুমাত্র এতটুকুই নয় ইওর অনার, যেই সময় অদিতির ওপর রেসিন ফেলা হয়েছিল সেই সময় তালিকা অনুযায়ী অদিতি তার দূরভাষ যন্ত্রে কারোর সঙ্গে কথা বলছিল, আর যে নাম্বারে ও কথা বলছিল ইওর অনার সেটা কোনো জামশেদপুরের দীপক কুমার বলে কারোর। তালিকা অনুযায়ী যেটা জানা যাচ্ছে যে উনি রোমিং এ ছিলেন, তো এটা সম্ভব যে দীপক কুমার বাবু এখানেই ছিলেন, এই মুম্বাইয়ে মালাডে ইওর অনার, আর উনি ওই রিক্সা থেকে রেসিন ফেলেছিলেন অদিতির ওপর। রং নাম্বার, আই মিন ভুল দলিল পাঠক বাবু। সেম অটো যার সাহায্যে অদিতির উপর অ্যাটাক হয় সেই সন্ধ্যাবেলায় শাহনিবাসে দেখা গেছিল। ভুল করে একজন লোক যে পার্কে বসে নিজের গার্লফ্রেন্ডের রেকর্ডিং করছিল সে রেকর্ড করে নিয়েছিল মাই লর্ড। ইউনো, স্মার্টফোন আজকাল সবার কাছে থাকে। এই হলো সেই অটো ইওর অনার, MH037684। Order, order. Silence in the court. ইওর অনার, আমি অটোর ব্যাপারে কিছুই জানি না। হ্যাঁ, এই অটোর ব্যাপারে যদি খোঁজ পাওয়া যায় বা সেটা পাওয়া যায় তাহলে ব্যাপারটা স্পষ্ট হতে পারে। এনার কাছে অনেক ড্রাইভার রয়েছে, অনেক গাড়ি রয়েছে। 4-5 জন ড্রাইভারের মধ্যে এনার এক পার্সোনাল ড্রাইভার ছিল কেশব যাদব, যে ঘটনার রাত থেকে নিখোঁজ। আমি 100% হলফ করে বলতে পারি যে কেশব যাদব নিজে বিরাজের জন্য ওই অটোটা অ্যারেঞ্জ করেছিল। আর যখন ওই ব্যাপারটা জানতে পারে যে বিরাজ গ্রেপ্তার হয়ে গেছে, ও ফুরুত করে পালালো। মিস্টার কাপুর, আদালত এটা জানতে চায় যে জামশেদপুর থেকে মুম্বাই আসা একটা মেয়ের হত্যা বিরাজ কেন করতে যাবে? হোয়াট ইজ দ্য মোটিভ বিহাইন্ড ইট? প্রেম অমর, প্রেম অমর 3, লাভ, ভালোবাসা, প্রেম। স্যার, আমার মনে হয় যে এই ব্যাপারে বিরাজের বাবা মিস্টার রমেশ শাহ ভালো আলোকপাত করতে পারবেন। ইওর অনার, আমি শুধু এটুকুই জানি যে আমার ছেলে অদিতিকে ভালোবাসতো। ও অদিতিকে বিয়ে করবে এমন কথাও আমাকে বলেছিল, কিন্তু 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 কি রমেশবাবু? অদিতির নিজের ইচ্ছে কি ছিল সেটা আমি জানি না। ও আমার ছেলেকে ভালোবাসতো নাকি। রমেশবাবু, আমি আপনার কাছে আবেদন করব যে সর্বপ্রথম আপনি আপনার পক্ষটা একটু ঠিক করে নিন। আপনি কি এই এই সম্পর্কে কোন রকম আপত্তি জানিয়েছিলেন? না মিস্টার পাঠক, আমি তো আমার ছেলেকে সম্পূর্ণ স্বাধীনতা দিয়েছিলাম যাতে ওর জীবন সঙ্গিনী খুঁজে পায়। ওর খুশি আমার খুশি।
ইওর অনার, আমি অদিতির মনের কথা জানার জন্য ওর রুমমেট মিস জাহ্নবীকে কাঠগড়ায় ডাকার অনুমতি চাইছি। ইয়োর অনার, অদিতি ওর জামশেদপুরের কলেজ ফ্রেন্ড দীপককে ভালোবাসতো, আর সেই কথাটাই ওই দিন ও বিরাজকেও বলেছিল। ও জেল থেকে বেরোনোর পর ও খুব রিকোয়েস্ট করায় ও ওর সাথে দেখা করতে এসেছিল, সঙ্গে আমিও গিয়েছিলাম। দেখো বিরাজ, তুমি আমার ভালো বন্ধু, তাই আমি কেসটা ফিরিয়ে নিয়েছি, কিন্তু আমি এটা বুঝতে পারছি না তুমি আমার পিছনে কেন পড়েছো। হ্যাঁ, পৃথিবীতে এত মেয়ে আছে, তাদের পিছনে পড়ো গিয়ে। অদিতি, ভালো শুধু একজনকেই বাসা যায়। আমি তোমাকে খুব ভালোবাসি। অদিতি প্লিজ হ্যাঁ বলো। আমি please। তোমাকে হ্যাঁ বলতে পারবো না, আমি অলরেডি কাউকে হ্যাঁ বলে দিয়েছি, দীপককে। এটাই কি তোমার শেষ সিদ্ধান্ত? হ্যাঁ, এটা আমার শেষ সিদ্ধান্ত। আমাকে প্লিজ আমার এই ছোট পৃথিবীটায় সুখী থাকতে দাও। আমাকে কষ্ট দিয়ে তুমি শান্তিতে থাকতে পারবে না, তুমি খুব পছতাবে, দেখে নিও। বাহ বাহ বাহ, কি ডায়লগ! এটা শুনে আমার একটা ফিল্মের ডায়লগ মনে পড়ে গেল। সুনীল দত্ত বলেছিল যে তোমায় আমি পাবো না, এটা হতে পারে না, আমি তোমাকে অন্য কারোরও হতে দেব না। বাহ, দিল কি ধড়কন সিনেমার নাম ছিল, মিলর্ড। আর এই রোমিও সেই একই কাজ করেছিল, ওকে কারোর হতে দিল না। ইয়োর অনার, প্রথমবারও এরকম হয়েছিল। অদিতি যখন বিরাজের গার্লফ্রেন্ড হতে অস্বীকার করে, তখনই তার ঠিক 5 মিনিট বাদে যখন ও বাস স্ট্যান্ডে বাসের জন্য ওয়েট করছিল, ঠিক তখনই তার মানে বিরাজ ছাড়া আর কেউ খুনি হতেই পারে না। আই অবজেক্ট ইওর অনার। ইওর অনার, এই মামলাটা তো ওই প্রথম হামলাটাকে নিয়ে নয়, আর দ্বিতীয়বার যখন আক্রমণ হয়েছিল, দ্বিতীয়বার যখন ওই রিক্সা থেকে রেসিন ফেলা হয়েছিল, যেই কারণে তার মৃত্যু হয়েছে, সেই বিষয়টাকে নিয়ে এই মামলাটা। ইওর অনার, পুলিশ কন্ট্রোল রুম থেকে ফোন, হতে পারে কোনো জরুরি নিউজ আছে, আপনি অনুমতি দিলে রিসিভ করব। অনুমতি দিলাম। হ্যালো, স্যার, ওই অটোটার খোঁজ পাওয়া গেছে, যেটা থেকে অদিতির ওপর রেসিনের অ্যাটাক হয়েছিল। কোথায় পাওয়া গেছে দেবে? ওই জঙ্গলটা থেকে। আর ওই অটো থেকে একটা লাশও পাওয়া গেছে। শনাক্তকরণের পর জানা যায় যে ওই অটো চালক দয়াশঙ্করের লাশ। আর কিছু পাওয়া গেছে ওখান থেকে? দয়াশঙ্করের মোবাইল আর তার কল লিস্টে কেশবের নাম্বারও ছিল, যে বিরাজের ড্রাইভার। নাও তাহলে, শুরু হলো ড্রামায় নতুন টুইস্ট। ইওর অনার, এবার তো সবকিছু একদম পরিষ্কার যে কেশব যাদবই ওই ড্রাইভারের অ্যারেঞ্জমেন্ট করেছিল। এটা থেকে পরিষ্কার প্রুফ হয়ে যাচ্ছে যে বিরাজই খুন করেছিল। এই আদালত পরের শুনানি পর্যন্ত মুলতবি করা হলো। স্টপ বিহেভিং লাইক এ চাইল্ড। এত বছর ধরে তুমি আমার সঙ্গে কাজ করছো, একটা কেসে তুমি আমার ওপর এতটা রেগে গেলে, তার মানে হ্যাভ ইউ গন ম্যাড? না কেটি, তুমি সব সময় সত্যের পক্ষে থেকেছো, কিন্তু এইবার কি হলো? I can't stand anymore. I can't take it anymore. Billy, listen to me. Billy. এখন তোর গার্লফ্রেন্ড এরকম কিছু বলেছে যে পদত্যাগ করার জন্য পদত্যাগ করবি? না স্যার, এরকম উদ্দেশ্য ছিল না। তো বল, দীপকের কি হবে? স্যার, দীপকের যে নাম্বারটা রোমিংয়ে ছিল সেটা এখন সুইচ অফ বলছে, আর ওর বাড়ির লোকেরাও জানে না যে ও কোথায়। স্যার, আমাকে জামশেদপুরের লোকাল সোর্সরা খবর দিয়েছে যে অদিতির নেবার মিস্টার চৌবে, ওনার ছেলে মনোজ 2 সপ্তাহ আগে মুম্বাই এসেছিল। আচ্ছা, মুম্বাই কেন এসেছিল? কি কাজে? কোনো ঠিকানা রয়েছে? স্যার, আমি মনোজের ছবি ইন্সপেক্টর রবিকে মেল করে দিয়েছি, উনি ওরই খোঁজ করছেন।
এই সাবন্ত, হ্যাঁ স্যার। ওই বিরাজের ড্রাইভারের ব্যাপারে কিছু খোঁজ পেলি? ওর কোনো খবর পাইনি স্যার। আর ওই মনোজ, যার আপনি ছবি দিয়েছিলেন না, ওর খবর পেয়েছি। অদিতির ওপর যে জায়গায় হামলা হয়েছিল না, তার আশেপাশে সিসিটিভি ফুটেজ চেক করছিলাম। বিকে দত্তা মলের জুয়েলারি শপের বাইরে সিসিটিভি ক্যামেরাতে ওর ছবিটা দেখা যায়, তাও আবার ঘটনার ঠিক আধ ঘন্টা আগে। এই অদিতির প্রতিবেশী মনোজ ওখানে কি করছিল? আজকের সব থেকে বড় খবর মুম্বাই থেকে পাওয়া যাচ্ছে। অদিতি হত্যাকাণ্ডে একটা নতুন মোড় এসেছে। কেডি পাঠক এখন শুধু টাকার জন্যই কেস লড়ে থাকেন। আগে হ্যাঁ, বিক্রি হয়ে গেছেন কেডি পাঠক। আমি কেডি স্যারকে এই সিচুয়েশনে একা ছেড়ে যেতে পারবো না। ট্রাই অ্যান্ড আন্ডারস্ট্যান্ড শেফালি, আমি পরে কথা বলছি। শেফালির সঙ্গে কথা বলছিলি? হ্যাঁ স্যার। কি বলছে শেফালি? কিছু না স্যার। স্যার, আজকে নিউজ পেপারে আপনার ব্যাপারে অনেক উল্টোপাল্টা খবর ছেপেছে। একটা ব্যাপার তো সত্যি স্যার, এই কেসটা নিয়ে আপনার ব্যাপারে অনেক খারাপ কথা রটছে। লোকে তো বলছে যে আপনি টাকার জন্য কেসটা নিয়েছেন। রমেশ শাহ আপনাকে কিনে নিয়েছে। কেডি পাঠককে কিনে নিয়েছে? একটা প্রশ্ন জিজ্ঞেস করছি তোকে আমি, বলুন, সত্যর মূল্যটা কি হয়? অমূল্য সত্য। না আমাকে কেউ কিনতে পারে, না সত্যিকে। স্যার, আপনাকে খুঁজছে। কে? স্যার, আমি অদিতি ম্যাডামের কাজের লোক রচনা। কিছু বলতে চাই আপনাকে। কি বলতে চাও তুমি? ওই কাল যখন ওনার ঘর পরিষ্কার করছিলাম তো রিয়নের এই হলো সেই বিষাক্ত রেসিনের বোতলটা, যেটা অদিতির বাড়ি থেকে পাওয়া গিয়েছে, যেখানে এখন শুধুমাত্র জাহ্নবী থাকে। এটা তো খুব ভালো বিষয় ইয়না যে এই বোতলটা খালি ছিল, নয়তো রচনাও শ্বাসকষ্টে মারা যেত। জাহ্নবীকে কয়টা প্রশ্ন করতে চাইব ইয়নার, যদি আপনি এই বিষয়ে অনুমতি দেন তো। এই বোতলটা আপনার বাড়িতে এলো কিভাবে? ইওর অনার, আমি জানি না যে এই রেজিনের বটলটা কোত্থেকে এলো। এটা আপনার ঘর থেকে যখন পাওয়া গিয়েছে, আপনার তো জানা উচিত যে এটা এলো কোথা থেকে। ইয়নার, এই বোতলটা খালি থাকার তাৎপর্য হলো এই যে এর ভেতরে যে বিষাক্ত পদার্থটা ছিল, মানে রেসিন, সেটার ব্যবহার করা হয়েছিল। জাহ্নবী অদিতির গায়ে এটা ছুঁড়েছিল ইয়নার। প্রমাণ কোথায়? ওয়্যার ইজ দ্য প্রুফ পাঠক বাবু? বোতলে ফিঙ্গারপ্রিন্টস আছে। ইয়নার, এই কাজটা তো গ্লাভস পরেও করতে পারা যায়। কিন্তু প্রমাণ? ইয়নার, জাহ্নবী আর অদিতির বিষয়ে আমার সহায়ক একটা দারুণ গুরুত্বপূর্ণ বিষয় খুঁজে বের করেছে। জাহ্নবী একজন অভিনেত্রী হতে চাইতেন, আর অদিতি জামশেদপুর থেকে MBA কমপ্লিট করে এসেছিল ইয়নার। ওষুধ বানানোর একটা কোম্পানিতে ও ট্রেনি হিসেবে কাজকর্ম শিখছিল। একদিন কাকতালীয়ভাবে অদিতি জাহ্নবীর সঙ্গে কোনো অডিশনে গিয়েছিল। কাস্টিং ডিরেক্টর অদিতিকে কোনো রকম অডিশন না নিয়েই ওকে মেন লিড মানে হিরোইনের রোল অফার করে ইয়নার, যেটা অদিতি অস্বীকার করে দেয়, কেননা ওর গন্তব্য, ওর উদ্দেশ্য অন্য কিছু ছিল। কিন্তু এটা খুব স্বাভাবিক ইয়নার যে এই বিষয়টাতে জাহ্নবী খুব রেগে যায়। আর রচনাও এই বিষয়টাকে স্পষ্ট করে দিয়েছে। এটা আমাকে ফাঁসানোর জন্য করা হচ্ছে মাই লর্ড। যখন দুটো মানুষ একসাথে থাকে, স্বামী স্ত্রী, তখনও তো তাদের মধ্যে ঝগড়া হয়। তাহলে কি রুমমেটসদের মধ্যে হতে পারে না? দেখো জাহ্নবী, তুমি জানতে যে বিরাজ অদিতিকে বেশ কয়েকবার ধমকেছে, আর ঈর্ষা তো তোমার একটা ছিল, রাগ ছিল একটা ওর চেহারার জন্য, ওর সৌন্দর্যের জন্য। এই কারণে তুমি এই সুযোগটার সদ্ব্যবহার করলে, ওকে হত্যা করলে। ইয়নার, এটাও আমি জানিয়ে রাখতে চাইবো আজ এই আদালতকে যে ঘটনার ঠিক আগেই অদিতির কাছে যেই ফোন গিয়েছিল, সেটা এই জাহ্নবী দেবী করছিলেন। সম্ভবত উনি সুনিশ্চিত হতে চাইছিলেন যে অদিতি সেখানেই রয়েছে যেখানে উনি চাইছিলেন। নো মাই লর্ড, আমি তো এটাই জানার জন্য ফোন করেছিলাম যে ও বাড়িতে খাবার বানাবে না আমি বাইরে থেকে নিয়ে আসব। আর যখনই ও বলল, আমি বাইরে থেকে খাবার প্যাক করলাম, আর তখনই আমি বাড়ি ফিরছিলাম, আর তখনই আমি জানতে পারলাম যে ওর উপর আবার প্রাণঘাতী হামলা হয়েছে।
কি ব্যাপার বিরাজ বাবু, সকাল থেকে দেখছি যে আপনার চেহারাটা একটু খারাপ লাগছে। হ্যাঁ হ্যাঁ, আমি অ্যাকচুয়ালি ইয়োর অনার, মিস্টার দাবে, এটা আপনি কাকে ধরে এনেছেন? ইয়োর অনার, এ হলো অদিতি জামশেদপুরের প্রতিবেশী মনোজ, যে ওই ঘটনার দিন রাতে ওই এরিয়াতেই ছিল। কি করছিলে তুমি ওখানে? আগে আমি একটা ইন্টারভিউ দিয়ে আমার বন্ধুর কাছে ওর বাড়ির দিকে যাচ্ছিলাম। বন্ধু মানে কোন 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 বন্ধু রয়েছে তোমার মুম্বাইতে? শ্যাম, ও জামশেদপুর থেকে এসেছিল এখানে সেলসম্যানের কাজ করতে। আর কোথায় থাকেন এই শ্যামবাবু? চারকোপে, মমতানগর টাউন। চারকোপে। আর আপনি আপনার ইন্টারভিউর জন্য কোথায় গিয়েছিলেন? আন্ধেরি। এই আন্ধেরি থেকে চারকোপ দূরত্ব 10-12 কিলোমিটার দূরত্ব, অনেকটাই। পায়ে হেঁটে যাচ্ছিলেন নাকি? ভাড়ার জন্য পয়সা ছিল না আমার কাছে। বাস ভাড়ার জন্য টাকা ছিল না আপনার কাছে, আর হবেই বা কিভাবে? যারা পালিয়ে চলে আসে মুম্বাইতে তাদের কাছে অধিকাংশ ক্ষেত্রেই এই সমস্যাটা হয়, এই প্রবলেমটা তো হয়ই। ইয়নার গল্পটা অনেকটা এই রকম। মনোজ আর অদিতি তারা শুধুমাত্র একই শহরের বাসিন্দাই নয়, তারা প্রতিবেশীও, একই বিদ্যালয়ে একই ক্লাসে তারা পড়াশোনা করতেন। তারপর অদিতি যখন মুম্বাইয়ে চলে আসে, আর যেই ওষুধ বানানোর কোম্পানিতেও কাজ করতো ইয়নার, সেই কোম্পানিতেই মনোজও ইন্টারভিউ দিয়েছিল। কিন্তু এটা দুর্ভাগ্য যে ওই চাকরিটা অদিতি পেয়ে যায়। ইয়নার এই বিষয়টা মনোজ খুব একটা সহ্য করতে পারে না, যে অন্ততপক্ষে কিভাবে একজন ছেলে হয়েও একজন মেয়েকে কিভাবে এগিয়ে যেতে দেশে দেখে। ওনার কলোনিতে লোকজন ওনাকে বেশ কথা শোনাতেন, ওনার মা বাবা ওনাকে কি এরকমই বলতেন না কিছু না। ইয়নার লোকজনের কথা শুনতে শুনতে ওনার সহ্য শক্তির বাঁধ ভেঙে যায়, আর উনি অদিতির থেকে প্রতিশোধ নেওয়ার জন্য, তার জীবন নষ্ট করার জন্য মুম্বাই চলে আসলেন। আর সম্ভবত এই কারণেই উনি রেসিন ছুঁড়ে অদিতিকে হত্যা করে দেয়। সাইলেন্স ইন দ্য কোর্ট। বাহ 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 পাঠক বাবু, আপনি যদি ফিল্ম বানান তাহলে সত্যি ভালো হিট হবে। বাবা, কি ইমাজিনেশন ইওর অনার! যেখান থেকে পারছেন গল্প জুড়ে দিচ্ছেন, বুঝতেই পারছি না। কিন্তু পাঠক বাবু, আপনাকে মনে করিয়ে দিই যে আমাদের গল্পটা সেটাই রয়েছে যেটা অরিজিনাল ছিল, যে এই কোর্টে, আই মিন ইওর অনার লাস্ট কোর্টে যা ক্লাইম্যাক্স ছিল তাই আছে। ওই ফোনটা যেটা হয়তো আপনি গজনীর মতো ভুলে গেছেন, ওই ফোনে বিরাজের ড্রাইভারের নাম্বার পাওয়া গেছে। হতে পারে ওটা মনোজেরও ছিল, কোনো রিলেশন ছিল অদিতির সঙ্গে, কিন্তু তার এই কেসের সঙ্গে কোনো সম্পর্ক নেই ইওর অনার। দয়া শঙ্করের ফোন থেকে যাদবের নাম্বার পাওয়া গেছে। এটা থেকে পরিষ্কার হয়ে যাচ্ছে যে বিরাজই খুন করেছে। অদিতিকে অ্যাটাক কেশবই করেছিল, কারণ আমি ওকে বলেছিলাম এটা করার জন্য। অদিতিকে অ্যাটাক কেশবই করেছিল, কারণ আমি ওকে বলেছিলাম এটা করার জন্য। আই এম সরি, যেই কথাটা আমি এতদিন লুকিয়ে রেখেছিলাম। আমার সাহসই হচ্ছিল না এই কথাটাকে বলার, কিন্তু কোর্টের কাছে আমি লুকিয়ে রাখতে পারলাম না এটা ইউর অনার। প্রথমবার আমার বলাতে কেশব অদিতির উপরে অ্যাটাক করেছিল, আর দ্বিতীয়বার যখন অদিতি পুরোপুরি আমাকে রিজেক্ট করেছিল। দেখ কেশব, এবার যেন কোনোভাবেই ভুল না হয়। চিন্তা করো না সাহেব, এবার আমি দ্বিতীয় পথ ভেবে রেখেছি। তারপর ওই অটোলার সঙ্গে একজোট হয়ে কেশব এই কাজটা করেছে ইউর অনার। আর এখন আমার বলাতেই কেশব আত্মগোপন করে আছে। ইউ অনার, আমি সত্যি জানি না কেশব কোথায়। আসল অপরাধী আমি ইউ অনার। আমাকে যা শাস্তি দেওয়ার দিয়ে দিন প্লিজ। আমার ভালোবাসা মারা গেছে, আমি বেঁচে কি করবো ইউ অনার?
আমাকে ফাঁসি দিন, ইওর অনার, ফাঁসি দিন। কেন করেছো তুমি এরকমটা? স্যার, আমার বিবেক জেগে উঠেছিল। দোষ যখন আমি করেছি, শাস্তি তো আমারই পাওয়া উচিত। আশ্চর্যজনক বিষয় এটা যে এতক্ষণ তোমার বিবেক স্ব অবস্থায় ছিল, কিন্তু যখনই আদালতে এটা জানতে পারা গেল যে অন্য কেউ অদিতিকে হত্যা করেছে, হঠাৎই তোমার বিবেকটা জেগে উঠলো। এরকমটা কেন? দেখুন স্যার, আমার জন্য আপনি বদনাম হচ্ছেন, এই জন্য আই এম রিয়েলি সরি। আপনার কোনো দোষ নেই স্যার। আদালত যা শাস্তি দেবে দিতে দিন। আমি আপনাকে রিকোয়েস্ট করবো, আপনি কেসটা ছেড়ে চলে যান প্লিজ। আপনার ইমেজে যা ধাক্কা লাগছে সেই জন্য আই এম রিয়েলি সরি স্যার। আপনি প্লিজ চলে যান কেসটা ছেড়ে। স্যার, আমি তো আপনাকে একটাই সাজেশন দেবো, আপনি এই কেসটা ছেড়ে দিন। আপনি জানেন কাশ্মীরের চ্যারিটেবল অর্গানাইজেশনগুলো আপনার ডোনেশন নিতে অস্বীকার করেছে, কারণ ওতে রমেশ রায়ের টাকা ইনভলভড আছে। দেখ বরুণ, যার যা মনে হয় সেটা তো হচ্ছে, কিন্তু আমার যেটা মনে হচ্ছে এই যে দোষটা ওর নিজের কাঁধে নিয়েছে, ও হয়তো কাউকে লুকানোর জন্য এটা করেছে বা কাউকে বাঁচানোর জন্য। ও কাকে বাঁচাবে? অদিতির বন্ধু জাহ্নবীকে? ও কে ওর? মানে অদিতির প্রতিবেশী অথবা ওর বয়ফ্রেন্ড দীপক। স্যার, কেন ওর ব্লেম নেবে ও নিজের ওপরে? হ্যালো কেজি, সত্যিটা সামনে এসেই তো গেল না, ওই শয়তান বিরাজই অদিতির খুনি। হ্যাঁ শেফালি, বলো। আর এখনো যদি তুমি কেসটা না ছাড়ো, then I don't have any word for you, কেজি। কেজি, আমি তোমার ওয়েল উইশার, আমার কথা শুনো। আমার কথাটা তো শোনো, আমার কথাটা। স্যার, শেফালি ফোন করেছিল, স্যার ব্রেকআপের কথা বলছে। স্যার পাগল হয়ে গেছে স্যার। যেটা কাজ কর, এই কেসটার ক্ষেত্রে তুই আর আমি ব্রেকআপ করে যাই, দেখা যাক না কি হয়। পরের কেসটায় চলে আসবি। না স্যার, আপনাকে জীবনে অনেক সময় কাজ ছেড়ে সম্পর্ককে বেশি গুরুত্ব দেওয়া উচিত। যা, তুই গিয়ে শেফালিকে সামলা, যা। আসতে পারি? আসুন আসুন, বসুন। শরীর কেমন আছে আপনার? শরীর কিরকম থাকতে পারে আর? মিস্টার পাঠক এরকম হলে বোধহয় ভালো হতো, বড় হার্ট অ্যাটাক হতো আর আমি মরে যেতাম। বিশ্বাস করুন মিস্টার পাঠক, আমার ছেলে খুনি নয়। কি ভেবে যে এই ক্রাইমটাকে ও অ্যাকসেপ্ট করলো আমি জানি না। এরকম কেন মনে হচ্ছে আপনার? মিস্টার পাঠক, আমার এটা মনে হয় যে ও অদিতির বন্ধু জাহ্নবী, হয়তো ওই আসল খুনি। দেখুন, আগে ওর ঘর থেকে রেজিনের বোতলটা পাওয়া যায়, আর আজ দেখুন আমার ছেলের ঘর থেকে ভ্যালেন্টাইন ডের কার্ডটা পেয়েছি। এই জাহ্নবী আগের ভ্যালেন্টাইন্স ডেতে আমার ছেলেকে কার্ড পাঠিয়েছিল। দেখুন না, এর অর্থ তো পরিষ্কার। জাহ্নবী বিরাজকে ভালোবাসতো আর বিরাজ অদিতিকে। অদিতিকে জাহ্নবী রাস্তা থেকে সরিয়ে দিল যাতে বিরাজ ওর কাছে আসতে পারে। রাইট। আদালত
আজ তার সিদ্ধান্ত জানাবে, কারণ বিরাজ শাহর কনফেশনের পরে এখন আর কোনো সাক্ষ্য ও প্রমাণ নেওয়ার দরকার নেই। তবুও যদি ডিফেন্স নতুন কিছু পেশ করতে চায় তাহলে তাকে একটা সুযোগ দেওয়া হবে। আরে ইওর অনার, আমাদের সময়টাই বেকার নষ্ট হবে, তাই না? ইওর অনার, ডিফেন্সের কাছে বলার মতো কিছু নেই। তাহলে তো আমি এই কেসের সিদ্ধান্ত জানাতে চাই, যা সবাই জানে। নিঃসন্দেহে ইওর অনার, এটা আমার ভুল ছিল একটা, যে আমি একজন দোষীর হয়ে কেসটা লড়ছিলাম। অপমানিত হলাম সেটা অন্য ব্যাপার, সঙ্গে সঙ্গে আমার ক্যারিয়ারের এটা প্রথম হার। কিন্তু আমি খুশি এই কারণে ইওর অনার, যে আমার এই হারে সত্যের জয়টা লুকিয়ে রয়েছে। আমি তো বলবো ইওর অনার যে এই ধরনের ব্যক্তিকে কঠোরতম শাস্তি দেওয়া উচিত। যাবজ্জীবন। যাবজ্জীবন কারাদণ্ডে কি হবে কাপুর বাবু? ইওর অনার, ওকে ফাঁসির শাস্তি দেওয়া উচিত, টু বি হ্যাংড আনটিল ডেথ, যাতে এর পরবর্তীকালে কোনো এরকম অশ্লীল কাজকর্ম না করে। বাবা পাঠক বাবু, আপনি তো আশ্চর্য কথা বললেন। আরে পাঠক বাবু, আমি প্রথমবার দেখছি যে কোনো উকিল নিজেই নিজের মক্কেলের জন্য ফাঁসির আর্জি করছে। বাবা, ইন্ডিয়ান জুডিশিয়ারিতে আপনার নাম স্বর্ণাক্ষরে লেখা হবে। ধন্যবাদ কাপুর বাবু। এরকম গুরুতর অপরাধের জন্য এরকমই শাস্তি দেওয়া উচিত। আমি জজ সাহেবের কাছে আবেদন করব যে আমার সামনে যেন ওকে ফাঁসি দেওয়া হয়, যাতে আমি দেখতে পারি যে কি ধরনের প্রভাব পড়ে যখন এই ধরনের অপরাধপ্রবণ মানুষের গলায় ফাঁসির দড়িটা লাগানো হয়। ওনাকে শক্ত করে জল্লাদ যখন ওই দড়িটাকে আটকে দেয়, তখন কিভাবে ঝুলতে ঝুলতে এরকম একজন তরতাজা যুবক, যার গোটা ভবিষ্যৎ আগে পড়ে রয়েছে, সে কিভাবে ও তর পাবে কাঁধ, আর তখন হঠাৎই জল্লাদ ওটাকে টানবে খাট, আর ওর জীবন শেষ। না, আমার ছেলে হত্যা করেনি। ইওর অনার, সম্ভবত বিরাজের বাবা কিছু বলতে চাইছেন। শাহবাবু, খুবই দুঃখের বিষয় এটা, খুবই দুঃখের বিষয় এটা যে আমি আপনার ছেলেকে বাঁচাতে পারলাম না। ফাঁসি তো ওনার হবেই। আপনি যাবেন আমার সঙ্গে, গিয়ে দেখবেন ওকে ফাঁসিতে ঝুলতে কিভাবে ফাঁসি হয়। ইওর অনার, ফাঁসি তো আমার হওয়া উচিত। কি সমস্ত কথা বলছেন আপনি শাহবাবু? সমাজে আপনাকে কত সম্মান দেওয়া হয়, এত প্রতিষ্ঠিত আপনি সমাজে, এরকম ঘৃণ্য একটা কাজ। ওই অপরাধ আমি করেছি। মিলর্ড, বিরাজ ওই মেয়েটিকে খুবই ভালোবাসতো, আর আমি চাইতাম না যে ওই মেয়েটি ঘরের বউ হয়ে আসুক। আমি ওকে অনেক বুঝিয়েছি, কিন্তু ও সেটা শোনেনি, আর সেই জন্য আমি ওই মেয়েটির উপর আক্রমণ করিয়েছি। কিন্তু ও বেঁচে গিয়েছিল। দ্বিতীয়বার যাতে বাঁচতে না পারে সেই জন্য আমি রেজিনের হামলা করাই। সবাইকে রেজিন আমি দিয়েছিলাম। তিনি সত্যি কথা বলছেন ইওর অনার। এই বিষয়টা সন্দেহ আমি তখন থেকেই করতে শুরু করেছিলাম, যখন জাহ্নবীর সাহায্যে ওই ভ্যালেন্টাইন ডে কার্ড আপনি আমার অফিসে পাঠিয়েছিলেন। কিন্তু ওই যে গন্ধটা আসছিল আতরের, তখনই আমি বুঝতে পেরে গিয়েছিলাম যে ওই কার্ডটা তখনই ওই সময় লেখা হয়েছিল, খুব পুরনো এটা নয়। ইওর অনার, যখন ওই কার্ড কোম্পানি থেকে খোঁজ নিয়ে দেখলাম, তখন জানতে পারলাম যে সেই ইয়ারেরই কার্ড, এটা পুরনো নয়। আর তারপর দবে বাবু গিয়েছিলেন আমার কথা মতো, ইনি ওই জায়গাটা দেখলেন খুঁজে, তো 4 লক্ষ টাকা উনি খুঁজে পেয়েছেন, যেটা ঘুষ হিসাবে আপনি দিয়েছিলেন ওনার কাজের মহিলাকে, ওনার রচনা দেবীকে, যাতে ও গিয়ে ওই রেসিনের বোতলটা জাহ্নবী দেবীর ঘরে রেখে দেন। পুলিশ ওগুলো সেখান থেকে খুঁজে পাবে, আর জাহ্নবী দিকে অভিযোগের আঙুলটা ওঠে, কেননা উনি চাইছিলেন না যে অপরাধটা উনি করেছিলেন সেটার জন্য উনি বা ওনার পুত্র কোনোভাবে শাস্তি পাক। একজন মহিলাকে মেরে ফেলে অন্য আরেকজন মহিলাকে ফাঁসাতে চাইছিলেন। তাহলে মিস্টার পাঠক, বিরাজ তাহলে এই কথা কেন বলছিল যে খুনটা ওই করেছে? ইওর অনার, আমি যখন জানতে পারলাম দয়াশঙ্করের মোবাইল আর তার কল লিস্টে কেশবের নাম্বারও ছিল, যে হলো বিরাজের ড্রাইভার, আমি জানতে পেরে গিয়েছিলাম যে এই কাজটা হয়তো আমার বাবার, কারণ কেশব শুধুমাত্র 2টো লোকের কথা শোনে, আমার
আর আমার বাবার। আর আমি ওকে বলিনি অদিতিকে অ্যাটাক করার জন্য। তো আমি বুঝতে পেরে গিয়েছিলাম এই কাজটা আমার বাবার। যদি আমার বাবা জেলে যেত তাহলে উনি ওনার ক্ষমতায় 2 মাসের মধ্যে জেল থেকে বেরিয়ে যেত। কিন্তু যদি আমি জেলের মধ্যে থাকি তাহলে সব থেকে বড় শাস্তি হবে ওনার। ইউর অনার, উনি অদিতির সঙ্গে যা করেছেন তাই জন্য আমি ওনাকে কোনোদিন ক্ষমা করতে পারবো না। ইউর অনার, আমি ভেবেছিলাম আমি জেলের মধ্যে থাকবো আর সেটাই সব থেকে বড় শাস্তি হবে ওনার। বাবা, তুমি কেন করলে এইসব? আমি অদিতিকে কতটা ভালোবাসতাম, কেন করলে বাবা তুমি এটা? শঙ্করের বিষয়টাও বলে দিন। ওটা আমি জানি না। কেশব ওকে ভাড়া করেছিল আর ওই ওর প্রাণ নেয়। না মানে কেশব তো এখনো আপনার সঙ্গে সম্পর্কিত, তাই না? কি? আগে হ্যাঁ, এই সময় ও কোনো একটা গ্রামে হয়তো লুকিয়ে আছে। দ্য ডিফেন্স রেস্টস ইওর অনার। এই আদালত বিরাজ শাহকে সমস্ত দোষ থেকে মুক্তি দিচ্ছে আর ওর বাবা রমেশ সাউকে দ্রুত গ্রেপ্তার করার আদেশ দিচ্ছে। সঙ্গে ড্রাইভার কেশব যেখানেই লুকিয়ে থাকুক তাকে অবিলম্বে গ্রেপ্তার করে আদালতে হাজির করার নির্দেশ দিচ্ছে। দ্য কেস ইজ ক্লোজড। চলুন কাপুর বাবু, আবার দেখা হবে। কংগ্রাচুলেশনস, দারুণ অ্যাক্টিং করেন কিন্তু আপনি। হ্যাঁ, আমরা দুজনেই ভুল প্রফেশনে এসে গেছিলাম। জানি না কাপুর বাবু, মনে হয়েছে কোনোভাবে সঙ্গগুণ এটা হতে পারে, হতে পারে। কনগ্রাচুলেশন স্যার। হ্যাঁ, থ্যাঙ্কস স্যার, আমি জানতাম জয়টা সবসময় আসল হিরোরই হয়, অ্যান্ড ইউ আর দ্য রিয়েল হিরো। বিলি। হাই কেটি, আমার কাছে বারুনের এসএমএস এসছে। তুমি কেস জিতে গেছো না? কনগ্রাচুলেশনস। আই এম সো সরি কেটি। আরে আমি আপনাকে কেন ক্ষমা করতে যাব? আপনি কোনো ভুল করেছেন নাকি? And you know, Billy, I love you. And you know, I love you too.